ওয়েলকাম টু জেপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা তোমরা এই বছর 2025-এর বৃত্তি পরীক্ষা বা স্কলারশিপ পরীক্ষা দিতে চলেছ, তারা অবশ্যই তোমরা পূর্ববর্তী অর্থাৎ পূর্ববর্তী বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো অবশ্যই তোমরা লক্ষ্য করো। এবং সেই সঙ্গে আমি তোমাদের জন্য 2023 সালের বা 2024 বা তার পূর্ববর্তী যে স্কলারশিপ পরীক্ষাগুলো হয়েছে তার প্রশ্নপত্রগুলো আমি আলোচনা করছি। আর আজকের আমি তোমাদের 2023-এর বাংলা পেপারটা 2023 সালে যে বৃত্তি পরীক্ষার যে বাংলা প্রশ্নপত্র হয়েছিল সেই প্রশ্নপত্রটা আমি সম্পূর্ণ আলোচনা করছি। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো। এই 2023 সালে যে বাংলা স্কলারশিপ পরীক্ষাটা তোমাদের চতুর্থ শ্রেণী হয়েছিল বৃত্তি পরীক্ষাটা, সেই পরীক্ষার প্রশ্নপত্রটা দেখো। সেই পরীক্ষার প্রশ্নপত্র ছিল 100 নম্বরের প্রশ্নপত্র ছিল, আর সময় ছিল 2 ঘন্টা 30 মিনিট। আর এই বাংলা বিষয়টা দেখো, একের ক দেখো, একের দিকে যাচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ওই 4 × 8 = 32, আর 4 × 8 = 32, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8 করে থাকছে। কী প্রশ্ন আছে দেখো, ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি তার কুস্তির আখড়ায়। এখানে প্রশ্নগুলো কী করা আছে? উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ? লেখক কে? জ্যোতির মায়ের নাম কি? মা জ্যোতিকে কোন নদীতে স্নান করতে নিয়ে যেতেন? জ্যোতির নমামার নাম কি? কুস্তির আখড়ায় কোথা থেকে কে এসে তালিম দিত? জ্যোতির আসল নাম কি? দেখো, এর প্রশ্নের মানটা ছিল এইভাবে: 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1 করে থাকছে। আর টোটাল হচ্ছে 8 মার্কসের প্রশ্ন। এটা একের কয়টা তোমাদের ছিল? 8 মার্কসের প্রশ্ন। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো, এখানে অ্যান্সারটা দেওয়া আছে, উদ্ধৃত অংশটি জীবনীমূলক রচনা বাঘাযতীন রচনার অংশ। লেখক হচ্ছে প্রীতেন্দ্রনাথ মুখোপাধ্যায়। জ্যোতির মায়ের নাম শরৎ শশী। জ্যোতির মায়ের নাম কি? শরৎ শশী। মা জ্যোতিকে গড়ই নদীতে স্নান করতে নিয়ে যেতেন। যতীন নমামার অনাথ। নমামার নাম হচ্ছে অনাথ। জ্যোতির নমামার নাম হচ্ছে অনাথ। আর তারপরে প্রশ্নের উত্তর হচ্ছে দেখো, গট্রিয়ার গ্রাম থেকে জাদুমাল ওস্তাদ এসে কুস্তির তালিম দিতেন। তারপর হচ্ছে জ্যোতির আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তারপর দেখো, এই গেল তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তরটা। এবার দেখো, একের কয়ের প্রশ্নের উত্তর। এবার দেখো, একের ক্ষয়ের কী প্রশ্ন ছিল দেখো। একের ক্ষয়ের প্রশ্ন ছিল দেখো, একের খ ছিল, ধলেশ্বরীর আইলো নাকি ও মাঝি ভাই কোন রচনার অংশ? লেখক কে? নৌকায় কী কী রান্না হয়েছিল? ধলেশ্বরীর ঢেউ কোথায় আছড়ে পড়ে? ধলেশ্বরীকে ক্ষেপা নদী বলা হয়েছে কেন? দেখো, এর প্রশ্নের মানটা ছিল 1 + 1 + 2 + 1 + 3 সমান 8 মার্কসের প্রশ্ন ছিল। চলো, যেহেতু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8, সুতরাং এখানে প্রশ্নের ডিস্ট্রিবিউশনটা ছিল 1 + 1 + 2 + 1 + 3। কেমন? চলো, টোটাল 8 মার্কসের। চলো এর অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো, ধলেশ্বরী আইলো নাকি ও মাঝি ভাই আমার মার বাপের বাড়ি রচনার অংশ। আর হচ্ছে লেখিকা হচ্ছেন রানীচন্দ্র। নৌকায় ভাত ও মাছের ঝোল রান্না হয়েছিল। আর ধলেশ্বরীর ঢেউ আছড়ে পড়ে নৌকার গায়ে। আর তারপর প্রশ্নের আনসার হচ্ছে দেখো, ধলেশ্বরীকে ক্ষেপা নদী বলা হয়েছে কারণ তালে বৈতালে চলে এলোপাতাড়ি ঢেউয়ের ধাক্কা। কখনো এইদিকে হতে এদিকে লাগে, কখনো এদিক হতে চলার তাল ঠিক রাখতে পারে না ধলেশ্বরী। কেমন? চলো পরের প্রশ্নটা কী ছিল দেখে নিই। দেখো, বলা হচ্ছে গয়ের দাগের প্রশ্ন দেখো, যে আমি নিজেও তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। বক্তা কে? কার লেখা? কোন রচনার অংশ? বোতো কে? তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কী? বক্তার চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচয় দাও। অবশ্যই এই বোতো থেকে আমরা সহজে বুঝতে পেরেছি কোথা থেকে এসছে। অবশ্যই চলো এর প্রশ্নের ডিস্ট্রিবিউশনটা কেমন ছিল দেখো, 1 + 1 + 1 + 1 + 3 সমান 8। দেখো, প্রথম 4টি প্রশ্ন 1 নম্বর করে, আর পরেরটা আছে একটা 3 নম্বরের। চলো আমরা ডিস্ট্রিবিউশনটা দেখে নিই, প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিই। দেখো, এখানে বক্তা হচ্ছে অমরেন্দ্র চক্রবর্তী। অমরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলের রচনার অংশ। দেখো, বোতো আমাজনের দেবতা। বোতো সম্পর্কে প্রচলিত বিশ্বাসটি হলো যে বোতো আমাজনের বিপদে আপদে মানুষকে রক্ষা করে, অর্থাৎ আমাজনের রক্ষাকর্তা হলেন বোতো। তারপর অ্যান্সারটা দেখো, বোতোর শরীরের গড়ন লম্বা, তার নাক বা ঠোঁট সরু, লম্বায় প্রায় 1-1.5 হাত মতো বড় মাথা, এবং তার লেজটি শরীরের শেষ প্রায় থেকে দুদিকে ভাগ হয়ে গেছে। তার গায়ের রঙটি ছিল গোলাপি মতো। চলো আমরা পরের প্রশ্নের অ্যান্সারটা দেখে নিই। পরের প্রশ্নটা দেখে নিই আমরা। দেখো, পরের প্রশ্ন ছিল
যে এবার ফেরবার পালা, ঘয়ের দিকের প্রশ্নের অ্যান্সারটা দেখো, প্রশ্নটা দেখো, এবার ফেরবার পালা কার লেখা, কোন রচনার অংশ, বক্তাকে তার পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন, ফেরবার পথে কী কী বিপদ ঘটেছিল, শুভ্র তুষারকার মৃতদেহের উপর কবর রচনা করলো। এখানে দেখো এই প্রশ্নের সম্পূর্ণ অ্যান্সারটা দেখো, এখানে ডিস্ট্রিবিউশনটা হয়তো কোথাও মিস্টেক হয়ে গেছে, দেওয়া নেই। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। এবার ফেরবার পালা, ঘয়ের দিকের প্রশ্নটা দেখো, প্রশ্নের অ্যান্সারটা দেখো। ঘয়ের দিকে দেখো বলা হয়েছিল যে এর উত্তরটা হচ্ছে উক্তিটি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় লিখিত দক্ষিণ মেরু অভিযান থেকে নেওয়া হয়েছে। দক্ষিণ মেরু অভিযান একটি গদ্যাংশ, অর্থাৎ গদ্যাংশ। কেমন? উক্তিটি ক্যাপ্টেন স্কট এর তার পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। তবে দেখো ফেরবার পথে ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা ভয়াবহ বিপদের মুখে পড়েন। হাওয়া চলাচল বন্ধ হয়ে যায়, জায়গার জমাট বরফের কণা বইতে থাকে। সেই ভয়াবহ অবস্থার মধ্যে শ্বাসরুদ্ধ অবস্থায় তারা চলতে থাকেন। শুধু বরফের বৃষ্টির মধ্যে পথের দিশা হারিয়ে অনাহারে তাদের সর্বশরীর অবসন্ন হয়ে পড়ে। কেমন? তারপর প্রশ্নটার অ্যান্সারটা হচ্ছে দেখো, শুভ্র তুষার ক্যাপ্টেন স্কট এর মৃতদেহের উপর কবর রচনা করলো। কেমন? চলো পরের প্রশ্নটা দেখে নিই, উয়ের দাগের প্রশ্নটা কী ছিল দেখে নিই। দেখো একের ওঁর ছিল দেখো, সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজু পিসিমার বাড়ি যাবে। কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল? ছোট পিসিমার বাড়ি যেতে কোন বিখ্যাত মানুষের গ্রাম পেরোতে হয়, তার পরিচয় দাও। ছোট পিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিলেন? সেজু পিসিমার গ্রামের নাম কি? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো সর্বশেষ ওমর দাগের প্রশ্নের অ্যান্সারটা দেখো। ওমর দাগের প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে দেখো যে আমরা 4 ভাই 1 বোন নিয়ে দল গঠন করা হয়েছিল। আমরা 4 ভাই 1 বোন নিয়ে দল গঠন করা হয়েছিল। আর ছোট পিসিমার বাড়ি যেতে অশ্বিনী কুমার দত্ত কোন বিখ্যাত লেখকের গ্রাম পেরোতে হয়? দেখো ছোট পিসিমার বাড়ি যেতে অশ্বিনী কুমার দত্তের গ্রাম পেরোতে হয়। দেখো তারপরের অ্যান্সারটা দেখো, অশ্বিনী কুমারের জন্মস্থান বরিশাল জেলার বাটাজোড় গ্রাম। পেশায় শিক্ষক, দৃঢ়চেতা। অশ্বিনী কুমার ছিলেন বহু বহু ভাষাবিদ, সুপণ্ডিত। তিনি বরিশালের গান্ধী নামে পরিচিত। বিখ্যাত ছিলেন। অভিযোগ, কর্মযোগ ইত্যাদি বইয়ে তার জ্ঞানের স্বাক্ষর রয়েছে। ব্যক্তিগত জীবনে অশ্বিনী কুমার দত্ত সমাজসেবা এবং দেশসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ছোট পিসিমা, তারপর প্রশ্নের অ্যান্সারটা দেখো, ছোট পিসিমা বিধবা হয় যখন একা ভিটে আগলান, ছেলেদের আগলান, কিন্তু তার প্রাণশক্তি প্রচুর খলবল করে কাজ করেন। রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন। চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না। তার শেষ প্রশ্নের অ্যান্সার দেখো, সেজু পিসিমার গ্রামের নাম চন্দ্রহার। কী ছিল? সেজু পিসিমার গ্রামের নাম কী ছিল? সেজু পিসিমার গ্রামের নাম হচ্ছে চন্দ্রহার। চলো অবশ্যই আমরা 2 নম্বর প্রশ্নে চলে এলাম, 2 দাগের প্রশ্নে চলে এলাম। 2 দাগের কী ছিল? যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, আর 4 × 4 = 16। প্রতিটি প্রশ্নের মান 4 করে থাকছে। দেখো 2 এর কয়ের প্রশ্নটা দেখো, মানুষ হইতেম হবে মানুষ যখন কবি কে? তিনি কোন বিখ্যাত কবির মা? এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কী প্রত্যাশা করেন? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো এখানে বলা হচ্ছে যে কবি কুসুম কুমারী দাস তিনি বিখ্যাত কবি জীবনানন্দ দাশের মা। ছিলেন কুসুম কুমারী দাস। কেমন? চলো এর পরের প্রশ্নের অ্যান্সারটা হবে দেখো, এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে প্রত্যাশা করে যে তারা মুখের কথায় বড় না হয়ে কাজে বড় হবে। হাসি মুখে তেজ ও বলের দ্বারা সে মানুষ হয়ে ওঠাবার পণ করবে। বিপদ থেকে তারা এগিয়ে যাবে, মিছিমিছি সে ভয় পাবে না। হাতের কাজ ও পরিশ্রমের সঙ্গে খেটে সে মানুষ হয়ে দেশের কল্যাণ সাধন করবে। কেমন? চলো এর পরের প্রশ্নটা কী ছিল আমরা দেখে নিই। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে যে 2 এর খ, চৌপর দিনভর দেয় দূরপাল্লা, কবি কে দূরপাল্লা দেয়? চৌপর শব্দের অর্থ কী? নৌকাতে কতজন মাঝি ছিল? চলো এর অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো এর অ্যান্সারটা হচ্ছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন এই কবিতার কবি। ছিপ দূর পাল্লা দেয়, কি? ছিপ দূর পাল্লা দেয়। চৌপর শব্দের অর্থ 4 প্রহর। চৌপর শব্দের অর্থ কি? 4 প্রহর। তারপরে নৌকাতে 3 জন মাঝি ছিল। কেমন? চলো পরের প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। পরের প্রশ্নটা কী ছিল দেখে নিই। এখানে কত দাগের হয়ে গেল? এখানে হয়ে গেল যে ক্ষয়ের দাগের খ হয়ে গেছে। গয়টা দেখো, গয়টা মেঘ দিয়ে পানি দিয়ে ছায়া দিয়ে রে তুই। এই কবিতার কবি কে আর কারা
কেন এই প্রার্থনা করেছেন? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো এটি একটি প্রচলিত লোকগান, এটির রচয়িতা আব্দুল হাই মাসরেকি। আর মানুষ প্রার্থনা করেছে, কে প্রার্থনা করেছে? মানুষ প্রার্থনা করেছে যে তুমি মেঘকে জল ও ছায়া দাও, কারণ পানির অভাবে রোদে পিপাসায় কাতর হয়ে ছাতি ফাটিয়ে জমি ফেটে অসমান হয়, আলে গরু বেঁধে গৃহস্থ কেঁদে মরে, ডাল খিচুড়ি বেঁধে ঘরের বধূ কাঁধে কাঁধে আম পাতা কাঁঠা পাতা ঝরে পড়ে, বিলে পানকৌড়ি জলের জন্য মরে, খাল বিল নদী জলের অভাবে ফেটে যায়, জলের জন্য সমূহ সমূহ নৌকো অসুবিধায় পড়ে, আর কপতি খেপে এসে বসে কাঁদে এবং শুকনো ফুলের কুঁড়ি ঝরে পড়ে। চলো ঘয়ের প্রশ্ন কী ছিল দেখো, আমরা ঘয়ের প্রশ্ন কী ছিল। দেখো ঘয়ের প্রশ্ন ছিল এখানে যে ওগো নে নাওখানি বায়ু। নিয়ে শব্দের অর্থ কী? কোন অবস্থায় নাওখানি বওয়া হয়েছে? কবি মেয়েকে কী নির্দেশ দিচ্ছেন? তিনি নিজে কি অসহায়তা করবেন বলে জানাচ্ছেন? এর প্রশ্নের মান ছিল 1+1+1+1 অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকছে। চলো আমরা এর অ্যান্সারটা দেখে নিই ঘয় দাগের। দেখো নিয়ে শব্দের অর্থ হচ্ছে মাঝি, আর তীব্র গতিতে বাতাস বইছে আর চারিদিকে মেঘে আচ্ছন্ন, এই অবস্থায় নাওখানি বাওয়া হচ্ছে। কবি নিয়েকে নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ মাঝিকে নির্দেশ দিচ্ছেন নৌকা বেয়ে নিয়ে যেতে এবং হালখানা কষে ধরতে। এর পরের প্রশ্নের আনসারটা হচ্ছে তিনি নিজে নৌকার পাল তুলে বেঁধে দেবেন বলে জানাচ্ছেন। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে থেকে 2 অর্থাৎ 2 শেষ প্রশ্ন দেখো। যত দূরেই যেখানে যাই নাকো সারা লাইন শুধু আমার একার। কবি কে? কোন কবিতার অংশ? এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? চলো এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নিই। তার আগে দেখো এই প্রশ্নের ডিস্ট্রিবিউশন ছিল 1+1+2 অর্থাৎ 4 হবে। এখানে 8 দিয়ে দেওয়া হয়েছে। চলো এর অ্যান্সারটা আমরা দেখে নিই। দাগের প্রশ্ন, শেষ প্রশ্নের অ্যান্সারটা 2 দেখো। কবি প্রেমেন্দ্র মিত্র মালগাড়ি কবিতার অংশ কবি হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। এর মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন কবির মালগাড়ি হওয়ার ইচ্ছা, কারণ মালগাড়ি ঘটর ঘটর করে দিনরাত চলে, কোনো বাঁধা ধরা নিয়ম নেই, না আছে ব্যস্ততা, সব লাইনকে নিজের মনে করে খুশি মতো যতদূর হোক ও চলে যাবেন। কবির এই ধীরে অশেষ চলাতেই সুখ। কেমন? চলো আমরা 3 দাগের প্রশ্ন চলে এলাম। 3 দাগের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। দেখো 3 দাগে বলা হচ্ছে যে কবিতা ও কবির নাম উল্লেখ করে শূন্যস্থান পূরণ করো। দেখো এই কবিতার দেখে এসছে দেখো, বহু ড্যাশ ধরে বহু ক্রোশ ড্যাশ বাই করি বহু ড্যাশ ঘুরে, দেখিতে গিয়েছি ড্যাশ গিয়েছি সিন্ধু। বলো তো কোন কবিতার অংশ? তোমরা কেউ পারবে কোন কবিতার অংশ? তোমাদের জন্য থাকলো, তোমরা এই কবিতাটা কোন কবিতা এবং কবির নাম কি তোমরা অবশ্যই পূরণ করো। আমি কবিতাটা সম্পূর্ণ পূরণ করছি। বহু ড্যাশ ধরে অর্থাৎ বহু দিন ধরে বহু ক্রোশ দূরে দয় দীর্ঘ রয়িকা দূরে, তারপরে ড্যাশ ব্যয় করি, ব্যয় হবে বয়জফলা আকার, ব্যয় করি ড্যাশ অর্থাৎ বহু ব্যয় করি বহু ড্যাশ ঘুরে অর্থাৎ বহু দেশ ঘুরে। মনে পড়ছে তোমাদের? দেখো দেখিতে গিয়েছি ড্যাশ অর্থাৎ দেখিতে গিয়েছি পর্বতমালা কমা দেবে এখানে। তারপরে ড্যাশ গিয়েছি সিন্ধু অর্থাৎ দেখিতে গিয়েছি সিন্ধু। হয়েছে। এবার তোমাদের জন্য থাকলো কবিতার নাম কি আর কবির নাম কি, এই দুটো প্রশ্নের সাথে থাকলো। এই প্রশ্ন তোমরা দেখো। পরের প্রশ্ন চলে এলাম আমরা 4 দাগে। অর্থ লেখো যে কোনো 6টি প্রশ্ন, 6টি। দেখো এখানে কতগুলো অলরেডি 7টি আছে, 1 2 3 4 5 6 7। রসদের অর্থ কি? দেখো রসদের অর্থ কি হবে? খাদ্যবস্তু। রসদ মানে কি? খাদ্যবস্তু। রসদ কথার অর্থ হচ্ছে খাদ্যবস্তু। খাদ্যবস্তু। আর আস্তানা মানে কি জানি আমরা? আস্তানা মানে বাসা।
এই দিকের অ্যান্সারগুলো দেখো, যে রসদ মানে খাদ্যবস্তু, তারপরে আস্থানা মানে বাসা, আমন্ত্রণ মানে আহ্বান বা নিমন্ত্রণ, নীর মানে জল, খটকা মানে সন্দেশ বা অবিশ্বাস, আর সাপ মানে কি পরিষ্কার, আর হোঁচট মানে ধাক্কা। চলো আমরা 4-এর ক্ষয়ের প্রশ্নটা আমরা দেখে নিই। চলো 4-এর ক্ষয়ের প্রশ্ন বলা হচ্ছে যে বাক্য রচনা করো যে কোনো 3টি। গৌরব, আবিষ্কার, ছিপছিপিয়ে, দিল খোলা, অবসন্ন। চলো এর অ্যান্সারটা আমরা দেখে নিই। চলো গৌরব নিয়ে গিয়ে দেখো, বাক্য রচনা করো, সৌরভ গাঙ্গুলি বাঙালির গৌরব। সৌরভ গাঙ্গুলি বাঙালির গৌরব। সৌরভ গাঙ্গুলি ছিলেন একজন ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন বা ক্রিকেট খেলোয়াড়। চলো পরের প্রশ্ন দেখো, আবিষ্কার। আবিষ্কার দিয়ে বাক্য রচনা, গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন। ছিপছিপে, মেয়েটির ছিপছিপে চেহারা। দিলখোলা, অমরবাবুর মতো দিলখোলা মানুষ খুব কম আছে। অবসন্ন দেখো, রামবাবু অবসন্ন হয়ে গাছের নিচে বসে পড়লেন। কেমন? চলো এই বাক্য রচনা 4-এর ক্ষয়টা বাক্য রচনা হলো। 4-এর গ কি প্রশ্ন আছে দেখে নিই আমরা। 4-এর গয়ের প্রশ্ন দেখো, বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো যে কোনো 3টি। বলছে লাজুক, ব্যস্ত, মোমবাতি, কোরমা, বাগিচা। এই 5টি প্রশ্নের বর্ণ বিশ্লেষণ করতে হবে। এখানে করতে পারবে লাজুক, ল যুক্ত আ যুক্ত বর্গজ যুক্ত হস্য যুক্ত আর ক যুক্ত অ। ব্যস্ত, ব যুক্ত অন্তস্থ জ যুক্ত অ যুক্ত দন্ত স যুক্ত ত যুক্ত অ। চলো আমরা এখানেও করা আছে, করে দেওয়া হয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। তো লাজুকের বর্ণ বিশ্লেষণ দেখে নাও। লাজুক, ল যুক্ত আ যুক্ত বর্গজ যুক্ত, এখানে যুক্ত হবে যুক্ত হস্য যুক্ত ক যুক্ত আ অ। ব্যস্ত কি বলা আছে, ব্যস্ত দিয়ে, ব্যস্ত এখানে ব্যস্ত হবে না, ব্যস্ত দিয়ে বাক্য রচনা। ব যুক্ত অন্তস্থ জ যুক্ত অ যুক্ত দন্তস্থ যুক্ত ত যুক্ত অ। কেমন? মোমবাতি, ম যুক্ত ও যুক্ত ম যুক্ত ব, মোমবাতি দেখো মোম, এখানে হসন্ত হয়তো দেওয়া হয়েছে, মোম দেওয়া আছে, মোমবাতি, মোম ময়কার ম অ যুক্ত মোমবাতি। এখানে হসন্ত যদি থাকে এখানে আর স্বরবর্ণ থাকবে না। ব যুক্ত আ যুক্ত বাতি, ব যুক্ত আ যুক্ত ত যুক্ত হস্যই বাতি। তারপরে প্রশ্ন দেখো, কোরমা। কোরমার বর্ণ বিশ্লেষণ দেখো, ক যুক্ত অ যুক্ত ম যুক্ত ও র যুক্ত আ কোরমা, ক যুক্ত ও ম যুক্ত র যুক্ত আ কোরমা। বাগিচা, ব যুক্ত আ যুক্ত গ যুক্ত বা, ব যুক্ত আ গ যুক্ত হস্যই যুক্ত চ যুক্ত আ। হয়ে গেছে। তাহলে গয়ের দাগের ছিল তোমাদের 5টি বর্ণ বিশ্লেষণ। তারপরে দেখো ঘয়ের দাগের কী প্রশ্ন ছিল। 4-এর ঘ, 4-এর ঘ ছিল দেখো, এক কথায় প্রকাশ করো যে কোনো 4টি। দেখো কী বলা হচ্ছে 4-এর এখানে 4-এর ঘ দেখো, বর্ণ বিপরীত শব্দ। ক খ ঘ হয়ে গেছে, ঘ চলছে দেখো, বিপরীত শব্দ লেখো যে কোনো 6টি। দেখো ভয়, উষা, স্বাধীন, দুরন্ত, প্রকাণ্ড, মৌন, ভালো। তাহলে ভয়ের বিপরীত শব্দ কী হবে? নির্ভয় হবে। উষার বিপরীত হচ্ছে গোধূলি। আর স্বাধীন হচ্ছে বিপরীত হচ্ছে পরাধীন। দুরন্ত বিপরীত শব্দ হবে শান্ত। প্রকাণ্ড বিপরীত শব্দ হচ্ছে কি বলতো? প্রকাণ্ড হচ্ছে ছোট। আর মৌন বিপরীত শব্দ হচ্ছে মুখর। আর ভালো বিপরীত শব্দ হচ্ছে খারাপ। চলো এই প্রশ্নের অ্যান্সারগুলো করে দেওয়া রয়েছে, সেগুলো একটু দেখে নাও। দেখো ভয় হচ্ছে নির্ভয়, উষা গোধূলি, স্বাধীন পরাধীন, দুরন্ত শান্ত, প্রকাণ্ড ছোট, মৌন মুখর, ভালো খারাপ। চলো এর পরের দিকের প্রশ্নটা আমরা দেখে নিই। দেখো আমরা চলে এলাম 5-এর দাগের প্রশ্ন, চলে এলাম 5-এর দাগে। 5-এর ক বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 4টি। 4 গুণিতক 1। চলো কী কী সন্ধি বিচ্ছেদ করা বলা হয়েছে? হিমালয়, বনৌষধি, রবীন্দ্র, নয়ন, পরীক্ষা। চলো এখানে বলা আছে হিমালয়। হিমালয়ের সন্ধি বিচ্ছেদ হবে, দেখো হিমযুক্ত আলয় হিমালয়। বনৌষধি হবে, বনৌষধির সন্ধি বিচ্ছেদ হবে বনযুক্ত ঔষধি, বনৌষধি। রবীন্দ্র হবে রবিযুক্ত ইন্দ্র, রবিযুক্ত ইন্দ্র, রবীন্দ্র। এখানে হস্যইকার দেবে। আর নয়নের সন্ধি বিচ্ছেদ হবে নেযুক্ত নেযুক্ত অন হবে নয়ন। আর পরীক্ষা পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা। প্রযুক্ত পর অহস্যিকার হবে, পর অহস্যিকার ইক্ষা, হস্যই কনস্কয় আকার ইক্ষা। চলো এখানে করে দেওয়া হয়েছে, দেখো কীও দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে হিমালয় দিয়েছে, দেখো আমি বলেছিলাম হিমযুক্ত আলয় হিমালয়, বনৌষধি বনযুক্ত ঔষধি, রবীন্দ্র রবিযুক্ত ইন্দ্র, নয়ন নেযুক্ত অন নয়ন, পরীক্ষা পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা। চলো 5-এর ক্ষয়ের প্রশ্নটা আমরা দেখে নিই। 5-এর খ বলা আছে বিপরীত লিঙ্গের শব্দ লেখো যে কোনো 4টি। দেখো গোয়ালিনী,
গোয়ালিনীর বিপরীত লিঙ্গ হবে গিয়ে, গোয়ালিনীটা হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ, আর এর পুংলিঙ্গবাচক শব্দ হবে গোয়ালা। সাহেব হবে পুংলিঙ্গবাচক শব্দ, এর স্ত্রীলিঙ্গবাচক শব্দ হবে কি বলতো, হবে গিয়ে মেম সাহেব, মেম বলবে। আর জেঠামশাই হবে কি হবে, জেঠামশাই এর স্ত্রীলিঙ্গবাচক শব্দ, জেঠামশাই যেহেতু পুংলিঙ্গবাচক শব্দ, আর স্ত্রীলিঙ্গবাচক শব্দ হচ্ছে জ্যাঠামশাই, জ্যাঠাইমা বলবে। আর সিংহিনী এটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ, আর পুংলিঙ্গবাচক শব্দ হবে সিংহ। আর ছেলে হবে পুংলিঙ্গবাচক শব্দ, আর এর মেয়ে হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ। কেমন? চলো এটা আমরা দেখে নিই অ্যান্সারটা। এর অ্যান্সার বলা হয়েছে, দেখো আমি যে বললাম গোয়ালিনী দেওয়া আছে, গোয়ালিনী গোয়ালা, সাহেব মেম, জ্যাঠামশাই জ্যাঠাইমা, তারপরে সিংহিনী সিংহ, ছেলে মেয়ে। চলো 5-এর গয়ের প্রশ্ন কী ছিল দেখে নিই আমরা। 5-এর গয়ের প্রশ্ন দেখো, 5-এর গ হচ্ছে যে এক কথায় প্রকাশ করো যে কোনো চারটি 4 গুণিতক 1, প্রতিটি প্রশ্নের মান 1 করে থাকছে। তাহলে চলো কী দেওয়া হচ্ছে, যে ফেরি করে বেড়ায় তাকে কী বলে, ফেরিওয়ালা বলা হয়। যিনি চিকিৎসা করেন তাকে বলে চিকিৎসক বলা হয়। ভিজে মাটির গন্ধ তাকে বলে সোঁদা, ভিজে মাটির গন্ধ সোঁদা, দন্তস চন্দ্রবিন্দু ওকার ধয়াকার, সোঁদা। আমি লিখে দিচ্ছি ফেরিওয়ালাকে, যে ফেরি করে তাকে বেড়ায় তাকে কী বলা হয়, ফেরিওয়ালা বলা হয়। নতুন আবিষ্কারের জন্য যাত্রা কী বলা হচ্ছে, নতুন আবিষ্কারের জন্য যাত্রা তাকে অভিযান বলা হয়, অভিযান। আর হচ্ছে যে সব কিছু খায় অন্যের উপর নির্ভর করে অন্যের উপর নির্ভর করে গাছ, আচ্ছা তাকে বলা হয় পরগাছা, তাকে বলা হয় পরগাছা বলা হয়। কেমন? পরগাছা। আর যিনি চিকিৎসা করেন তাকে চিকিৎসক বলা হয়, চিকিৎসক বলা হয়। আর যিনি ফেরি করে বেড়ায় তাকে বলা হয় ফেরিওয়ালা। কেমন? ফেরিওয়ালা। চলো এই অ্যান্সারটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা অ্যান্সারটা দেখে নাও, যে এখানে দেখো অ্যান্সারটা দেওয়া আছে। দেখো যে ফেরি করে বেড়ায় তাকে ফেরিওয়ালা বলা হয়, যিনি চিকিৎসা করেন তাকে চিকিৎসক বলা হয়। ভিজে মাটির গন্ধ সোঁদা, নতুন আবিষ্কারের জন্য যাত্রা অভিযান। আর যে সব কিছু খায় তাকে সর্বভোগ বলা হয়। অন্যের উপর নির্ভরশীল গাছ পরগাছা। চলো এবার 6 দাগের প্রশ্নটা আমরা দেখে নিই। 6 দাগের প্রশ্নে অলরেডি দেওয়া আছে, তোমার প্রিয় মনীষী, তোমার একটি পোষা প্রাণী, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই 3টি রচনা থাকছে। তোমাদেরকে একটু প্র্যাকটিস করে নিতে হবে, তোমাদের রচনা বই থেকে বা ব্যাকরণ বই থেকে তোমাদের এই 3টি রচনা তোমাদের ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। কেমন? চলো যেহেতু আগের বছরের প্রশ্ন অর্থাৎ 2023 সালের প্রশ্ন, তোমরা যারা 25 সালে পরীক্ষা দিতে চলেছ তারা অবশ্যই 2023 সালের প্রশ্নপত্রগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। চলো আজকে তোমাদের এই বাংলার সম্পূর্ণ প্রশ্নপত্রটা আলোচনা করলাম, আর এরপরে আমি আলোচনা করব তোমাদের সমাজবিজ্ঞান বা গণিত বা বিজ্ঞান বা ইংরেজি, এগুলো সবগুলো মোট 5টি পেপার আমি আলোচনা করব।